হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন আজকে আমাদের গন্তব্যস্থল ঠিক কোথায়। আজকে আমাদের গন্তব্যস্থল হলো বজবজ। বজবজের কালীবাড়ি হলো আজকে আমাদের গন্তব্যস্থল। এই মন্দিরে যেতে হলে কিভাবে যাবেন, টাইমিং কটা থেকে কটা পর্যন্ত এবং অবশ্যই এই মন্দিরের ইতিহাস সবটাই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে করে ফার্স্টে শিয়ালদা পৌঁছেছিলাম। শিয়ালদা থেকে সাউথ সেকশন অর্থাৎ শিয়ালদা টু বজবজ লোকাল ধরে বজবজ স্টেশনে পৌঁছেছিলাম। বজবজ স্টেশনে নেমে সেখান থেকে কিভাবে এই মন্দিরে পৌঁছাবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি যেহেতু নর্থের দিকে মানে নর্থ সেকশনে থাকি, তাই জন্য আমার ক্ষেত্রে এই রুটটাই বেশি রিলায়েবল ছিল। আপনারা যারা হাওড়ার দিকে বা হাওড়ার কাছাকাছি থেকে থাকেন তাদের জন্য আরেকটা অল্টারনেট রুট রয়েছে। আপনারা হাওড়া স্টেশন থেকে বাউরিয়া স্টেশনে আসবেন, বাউরিয়া স্টেশন থেকে বাউরিয়া গঙ্গার ঘাটে পৌঁছবেন। গঙ্গার ঘাট থেকে ডাইরেক্ট লঞ্চ ছাড়ে বজবজ ফেরিঘাট পর্যন্ত। আপনারা সেই লঞ্চে করে বজবজ ফেরিঘাট পর্যন্ত পৌঁছাবেন, আর ফেরিঘাটের একদম পাশেই রয়েছে বজবজ কালীবাড়ি। যাই হোক, এটা হচ্ছে শিয়ালদার সাউথ সেকশন। এখান থেকে আমি বজবজ লোকাল ধরে পৌঁছেছিলাম বজবজ স্টেশনে। শিয়ালদা থেকে বজবজ পৌঁছাতে 52 মিনিট সময় লাগে, আর মাঝখানে পড়ে 10টা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে সকাল 9:22 বজবজ লোকালটা আমি ধরেছিলাম। আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেদের পার্সোনাল কারে অথবা স্কুটি বা বাইকে যাবেন তাহলে সেটাও যেতে পারেন। মন্দিরের বাইরে পার্কিং করার যথেষ্ট স্পেস রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বজবজ স্টেশন থেকে এই মন্দিরে যাওয়ার জন্য কিন্তু কোনো শেয়ারেবল টোটো বা অটো পাওয়া যায় না। আপনি একা গেলেও পাবেন না, আপনাকে রিজার্ভ করেই যেতে হবে। তাই জন্য যদি আপনার পসিবল হয় আপনার পক্ষে যে গাড়ি নিয়ে যাওয়া, তাহলে আমি সাজেস্ট করব যে গাড়ি নিয়েই যাবেন, কোনো অসুবিধা হবে না পার্কিং করতে। এটা হচ্ছে বজবজ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট স্পেসটা, এখান দিয়ে নেমে আমি এবার রাস্তায় নেমেছিলাম। এই রাস্তায় নেমে তারপর ডান দিকে টার্ন নিতে হবে আপনাদের। আমি অলরেডি আপনাদের বলেছি যে এই স্টেশনের বাইরে থেকে কোনো শেয়ারেবল টোটো বা অটো পাওয়া যায় না, আপনাকে যেতে গেলে রিজার্ভ করে যেতে হবে। তবে একটা কথা বলে রাখি, এখান থেকে মন্দিরের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়, হেঁটে যাওয়াটা ইম্পসিবল এরকম একেবারেই নয়। এই যে আমি ডান দিকে টার্ন নিয়েছিলাম, যে সোজা রাস্তাটা চলে গেছে একদম সোজা, কোনো দিকে না তাকিয়ে একদম সোজা হেঁটে চলে যাবেন। সোজা হেঁটে যাওয়ার পর মেন রোডে পড়বেন, দেখুন সব অটো এবং টোটো বাঁদিকে চলে যাচ্ছে, আপনাদের যেতে হবে ডান দিকে। এই যে রেল গেটটা দেখতে পাচ্ছেন, এই রেল গেটটা ক্রস করে দেন যেতে হবে। যদি আপনার পক্ষে হাঁটা পসিবল হয় তাহলে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগে, তার বেশি নয়। তাহলে আমি সাজেস্ট করব যে হেঁটেই চলে আসবেন, টোটো বা অটো করার দরকার নেই। রেলগেট ক্রস করে কিছু দূর এগিয়ে আসলেই একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি আপনাদের, এটা ইন্ডিয়া কার্বন লিমিটেড একটা খুব সম্ভবত ফ্যাক্টরি ছিল। এটা আপনারা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারেন। এটার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেখান দিয়ে জাস্ট আরেকটু এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর এরকম একটা মোড় পড়বে, ওখানে একটা সাইনবোর্ড দেখতে পাবেন যে বজবজ ফেরিঘাট বলে একটা সাইনবোর্ড টাঙানো আছে এবং অ্যারো দেওয়া আছে। ওই যে রাস্তাটা সোজা চলে গেছে সামনের দিকে, ওই রাস্তা ধরে কিছু দূর এগোলেই ফেরিঘাট এবং কালী মন্দির দুটোই দেখতে পাবেন আপনারা। এই রাস্তা দিয়ে একদম সোজা চলে যেতে হবে। আমি ওই যে হেঁটে ওখান দিয়ে সোজা রাস্তা ধরে আসলাম, এসে দেখতে পাচ্ছেন এই যে সামনে জাস্ট কিছু দূর এগোলেই আমাদের আজকের গন্তব্যস্থল বজবজ ফেরিঘাট এবং তার পাশে বজবজ কালীবাড়ি। মন্দিরে ঢোকার ঠিক আগেই আপনারা এই মন্দিরের রথটিকে দেখতে পাবেন। লোহার গ্রিল ঘেরা জায়গায় এই রথটি সযত্নে রাখা রয়েছে। বহু বছর পূর্বে এই রথটি এই বজবজের স্থানীয় এক বাসিন্দা জগন্নাথ দাসের বাড়িতে থাকতো। তারপরেই মন্দির কর্তৃপক্ষ এই রথটিকে এনে তাকে রিকনস্ট্রাকশন করে ভালো করে সযত্নে এই মন্দিরের পাশে একটা স্থান বানিয়ে সেখানে রেখে দেয়, এবং প্রত্যেক বছর এই মন্দিরে রথযাত্রা
এবং উল্টো রথ সাড়ম্বরে পালিত হয়। আর ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট ডালার দোকান। মন্দির যতক্ষণ খোলা থাকে এই ডালার দোকানটিও ততক্ষণ খোলা থাকে, আপনারা চাইলে এখান থেকে কিনেও পুজো দিতে পারেন। আর একটু এগোলেই দেখতে পাবেন এটা হচ্ছে বজবজ ফেরিঘাট, যেটা বলছিলাম যে বাউরিয়া ফেরিঘাট থেকে এলে আপনারা এখানে আসতে পারবেন লঞ্চে করে ডাইরেক্ট। এখান থেকে এসেই একদম পাশে দেখতে পাচ্ছেন কালী মন্দির। এবারে প্রধান প্রবেশদ্বার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ফার্স্টে পড়বে পার্কিং স্পেস। আমি বলেছিলাম আপনাদের যথেষ্ট বড় পার্কিং স্পেস রয়েছে এই মন্দিরে, আপনারা চাইলে নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারেন। বজবজ ফেরিঘাটের পাশে, গঙ্গার ঠিক পাশে স্বামী বিবেকানন্দের একটি বড় মূর্তি স্থাপিত রয়েছে। 1897 সালের 19শে ফেব্রুয়ারি স্বামীজি শিকাগো ধর্মসভা থেকে মাদ্রাজ মানে চেন্নাই হয়ে এই ফেরিঘাটেই তার জাহাজ নোঙর করেছিল এবং এখান থেকেই তিনি শিয়ালদা গেছিলেন, যেখানে তাকে হাজার হাজার মানুষ বরণ করে নিয়েছিলেন। পার্কিং স্পেসটা পেরিয়ে আরেকটু এগোলেই দেখতে পাবেন মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য আরেকটি প্রবেশদ্বার এবং তার উপরে লেখা সর্বসাধারণের বজবজ চিত্রগঞ্জ শ্রী শ্রী কালীবাড়ি। এই মন্দির সর্বসাধারণের কাছে খুকি কালী মন্দির নামেও কিন্তু পরিচিত এবং তার পিছনের কারণটা আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়বে মায়ের মূল মন্দির এবং গেটের বাঁ পাশে দেখতে পাবেন, খুব সম্ভবত এটি পরিত্যক্ত এখন, সাবিত্রী, সত্যবান এবং যমের একটি বিগ্রহ। সাবিত্রী, সত্যবান এবং যমরাজের বিগ্রহের ঠিক পাশেই রয়েছে একটি নবনির্মিত কক্ষ, যার গর্ভগৃহে স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার বিগ্রহ নির্মিত করা হয়েছে। মায়ের মূল মন্দিরের একদম সামনাসামনি রয়েছে একটি বেশ বড় নাট মন্দির। বড় বড় মোটা থামের উপর নাট মন্দিরটি নির্মিত হয়েছিল। মায়ের মন্দির প্রতিষ্ঠার অনেক বছর পরে কিন্তু এই নাট মন্দিরটি নির্মিত হয়েছিল। নাট মন্দিরের এক অংশে রয়েছে একটি হাঁড়ি কাঠ, যেখানে ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালিয়ে রেখে যান। নাট মন্দির এবং মায়ের মূল মন্দিরের মাঝখানে রয়েছে একটি ঘণ্টা এবং নাট মন্দিরের উপরের দেওয়ালে খুকি মায়ের একটি বিগ্রহের বড় ছবি টাঙানো রয়েছে। মন্দির এবং মায়ের বিগ্রহ দর্শন করানোর সাথে সাথে আপনাদের সাথে এই মন্দিরের ইতিহাস সংক্ষিপ্তভাবে শেয়ার করে নিই চলুন। এই মন্দিরের মায়ের সাথে জড়িয়ে রয়েছে সাধক কমলাকান্তের নামও। কীভাবে জড়িয়ে রয়েছে সেটাই আমি আপনাদের এবার বলবো। আজ থেকে বহু বছর আগের কথা। তখন আশ্বিনের প্রায় শেষের সময়, ধীরে ধীরে শীত পড়ছে। হোগলা বনের উপর জমেছে কুয়াশার আস্তরণ। তার মধ্যেই ছোট্ট একটি কুটিরে এক কালী সাধক তপস্যা করছিলেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এবং নিথর নিস্তব্ধতা। এমন সময় তার কুটিরের বাইরে ডাক পড়ল। ধ্যান ভাঙতেই টের পেলেন যে বাইরে হোগলার ছাউনির ফাঁক থেকেই যেন ঠিকরে ঢুকছে আগুনের আভা। দরজা খুলেই বাইরে বেরোতে দেখলেন ডাকাত সর্দারের গা পুড়ে যাচ্ছে জ্বরে এবং পানীয় জলের জন্য সেই ডাকাত দল কুটির দেখে দাঁড়িয়ে পড়েছেন এই শুনশান প্রান্তরে। জানা গেল সুদূর বর্ধমান থেকে লুট করে আসছে সেই ডাকাত দল। গন্তব্য আরও দক্ষিণে, রামকেষ্টপুর, বর্তমানে যেই জায়গার নাম কাকদ্বীপ। লুট বন্টনের সময় সোনার অলংকার আর দামি থালা বাসনের মধ্যেই সেই সাধকের চোখে পড়ল চকচক করতে থাকা পাথরের এক মূর্তি, কালীমায়ের মূর্তি, দৈর্ঘ্যে মাত্র 1 হাত। আগ্রহে এগিয়ে এলেন সেই সাধক। ডাকাত সর্দারকে জিজ্ঞাসা করলেন দেবীকে জল বাতাসা দিয়েছেন কিনা, আর তাতেই শঙ্কা জাগলো ডাকাত সর্দারের মনে। তবে কি রুষ্ট হয়েছেন দেবী? তার অভিশাপেই কি অসুস্থ হয়ে পড়েছেন তিনি? আর সময় নষ্ট না করে সেই কোষ্ঠী পাথরের তৈরি মূর্তি সাধকের কাছে রেখেই চলে যান তারা। আর গঙ্গা তীরবর্তী ছোট্ট কুটিরে জায়গা হলো সেই দেবী মূর্তির। এভাবেই দয়াল ঠাকুরের হাত ধরে গঙ্গার তীরে গড়ে ওঠে বজবজ কালীবাড়ি। দয়াল ঠাকুরের গুরু স্বামী পূর্ণানন্দ স্থাপন করেন সেই বিগ্রহ 1892 বা 93 সাল নাগাদ। পরে জানা যায় এই চুরি যাওয়া কালী মূর্তিটি আসলে বর্ধমান জেলার
কালী সাধক, ভক্ত এবং কবি কমলাকান্তের পূজিত মা কালীর বিগ্রহ। মূর্তিটি একটি অখণ্ড কালো পাথর কেটে বানানো, কোথাও কিন্তু কোনো জোড়া লাগানো নেই। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই বিগ্রহের পায়ের নিচে মহাদেব শায়িত নেই। শোনা যায় কমলাকান্ত নিজের বুকের উপর এই বিগ্রহ রেখে পুজো করতেন। তার মৃত্যুর পর হঠাৎ একদিন মন্দির থেকে বিগ্রহটি উধাও হয়ে যায়। বজবজ কালীবাড়ির যিনি প্রথম পুরোহিত ছিলেন কালিকানন্দ স্বামী, মায়ের উচ্চতা দেখে মাকে আদর করে খুকি মা বলে ডাকতেন এবং সেই থেকেই এই মা জনসাধারণের কাছে খুকি মা বা খুকি কালী নামে পরিচিতি পান। মায়ের গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য একটা বেশ বড় অংশ রয়েছে, যেখান থেকে ভক্তরা চাইলে মায়ের গর্ভগৃহ প্রদক্ষিণ করতে পারেন। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত 8টা পর্যন্ত। এবং এই মন্দিরে প্রত্যেক দিন ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা নেই। পুরো মন্দির প্রাঙ্গণে মায়ের মূল মন্দির ছাড়াও আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে, এবার যেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দর্শন করাবো। নাট মন্দির থেকে নেমেই ডান দিকের অংশে প্রথমে চোখে পড়বে জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার গর্ভগৃহ, যেখানে 3জনের বিগ্রহ প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত। সেটি ছাড়াও গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, নারগোপালের বিগ্রহ এবং একটি নারায়ণশিলা। জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা মনসার মন্দির। মা মনসার মন্দিরের বাইরের দেওয়ালের কারুকার্যটা আমার ভীষণ ভালো লেগেছিল। আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে এটা টেরাকোটা আদলের শিল্পকলা। আপনারা সঠিকটা জেনে থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, মানে আমি যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আমার কারুকার্যটা ভীষণ ভালো লেগেছিল। গর্ভগৃহে শ্বেত পাথরের মা মনসার বিগ্রহ প্রতিষ্ঠিত এবং ইনিও নিত্য পূজিতা। উপরে একটি সাপের মাথা আকৃতি রয়েছে দেওয়ালে লাগানো এবং মায়ের 2 হাতে 2টি সাপ রয়েছে, শ্বেতপাথরের মূর্তি এবং পায়ের নিচে রয়েছে একটি সাপ এবং ওনার বাহন হাঁস। মা মনসার মন্দিরের ঠিক পাশেই ছিল একটি বেশ বড় মন্দির এবং এই মন্দিরটি হলো নবগ্রহের মন্দির। নবগ্রহের মন্দির সাধারণত খুব একটা দেখা যায় না বললেই চলে, তবে এই মন্দির চত্বরে কিন্তু নবগ্রহের মন্দির প্রতিষ্ঠিত রয়েছে। আমি শনিবার গেছিলাম এবং এখানে শনিবারে পুজো হচ্ছিল। মন্দিরের গর্ভগৃহে রয়েছে প্রথমে রাহু কেতুর বিগ্রহ এবং তারপরে প্রত্যেকটা গ্রহের বিগ্রহ রয়েছে এখানে স্থাপিত। বুধ, শুক্র, রবি, শনি, মঙ্গল, বৃহস্পতি প্রত্যেকের বিগ্রহ এখানে স্থাপিত রয়েছে এবং রয়েছে শনিদেবের বিগ্রহ একদম নিচের দিকে সামনে রয়েছে এবং উপরের দিকে রয়েছে সূর্যদেবের বিগ্রহ এবং নবগ্রহের বিগ্রহের বাঁ পাশে রয়েছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার বিগ্রহ। নবগ্রহ মন্দিরের বাইরের অংশে 2 ধাপ বিশিষ্ট উঁচু স্ট্যান্ড রয়েছে ধূপদীপ জ্বালানোর জন্য এবং এই মন্দিরকে ডান পাশে রেখে কিছু পা এগিয়ে গেলে কয়েকটা সিঁড়ি দিয়ে উঠে দুপাশে 2টো মন্দির দেখতে পাবেন। ডান দিকের মন্দিরটি হলো শ্রীরামচন্দ্র এবং মা সীতার মন্দির, যার গর্ভগৃহে শ্রীরাম এবং মা সীতার বিগ্রহ প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত।
রাম মন্দিরের বিপরীত অংশেই রয়েছে হনুমান মন্দির, যার গর্ভগৃহে বজরংবলীর একটি বিগ্রহ স্থাপিত এবং বজরংবলীর বিগ্রহের বাপাশে রয়েছে একটি পঞ্চমুখী হনুমানের বাঁধানো ছবি। এবার আরও দুটি মন্দির আমি আপনাদেরকে দর্শন করিয়ে দিয়ে চলুন। এই মন্দির দুটি কিন্তু খুব একটা পুরনো নয়, অনেক পরে এই মন্দির দুটি তৈরি করা হয়েছিল। প্রথমটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, যার গর্ভগৃহে শ্রীকৃষ্ণ এবং রাধিকার বিগ্রহ স্থাপিত এবং নিত্য পূজিত। রাধাকৃষ্ণের বিগ্রহের পেছনে যে ওয়ালটা জুড়ে খুব সম্ভবত একটা ওয়ালপেপার টাইপের লাগানো রয়েছে, সেটা ভীষণ সুন্দর। আর বৃন্দাবনের কোনো এক গাছের নিচে রাধা কৃষ্ণের পাশে আছেন এবং শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, এই রূপের বিগ্রহ রয়েছে এখানে। এনারাও নিত্য পূজিত হন। এই মন্দিরে রথযাত্রার পাশাপাশি কিন্তু রাস পূর্ণিমাও বেশ সাড়ম্বরে পালন করা হয় প্রত্যেক বছর। রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। নাট মন্দির ক্রস করে গঙ্গার সাইডে এলে একটি বিশাল প্রাচীন বৃহৎ গাছ দেখতে পাবেন আপনারা, যার গোড়াতে ভক্তরা মনস্কামনা জানিয়ে লাল হলুদ সুতো বেঁধে যান এবং গাছের গোড়ায় যে বেদি রয়েছে তার উপরে শিবলিঙ্গ, ত্রিশূল এবং নন্দী মহারাজের বিগ্রহ স্থাপিত, যার কাছে ভক্তরা পুজো দিয়ে যান এবং ধূপকাঠি মোমবাতি জ্বালান। গঙ্গার একদম সাইডে রয়েছে আটচালা বিশিষ্ট একটি শিব মন্দির এবং তার পাশে আরও একটি প্রাচীন গাছের নিচে রয়েছে আরও একটি শিবলিঙ্গ স্থাপিত, যেটির উপরে ছাউনি দেওয়া রয়েছে। শিব মন্দিরের পাশেই রয়েছে লাল রঙের শঙ্কু আকৃতির তিনটি উঁচু বেদি। এই বেদির তিনটিতে পাথরের ফলকে লেখা নাম তিন মহাত্মার স্মৃতি বহন করে। এনারা হলেন কালীবাড়ি মন্দিরের প্রধান প্রতিষ্ঠাতা দয়াল ঠাকুর, প্রথম পুরোহিত রামজি মহারাজ বা কালিকানন্দ স্বামী এবং দয়াল ঠাকুরের গুরুদেব স্বামী পূর্ণানন্দ। শিব মন্দিরের বাঁ পাশে একটি ছোট্ট অংশে রয়েছে সাবিত্রী, সত্যবান এবং যমরাজের একটি মন্দির, ছোট্ট মন্দির, যার গর্ভগৃহে যমরাজ এবং সাবিত্রী সত্যবানের বিগ্রহ প্রতিষ্ঠিত। শিব মন্দিরে প্রবেশের মুখেই আপনাদের ডান হাতে দেখতে পাবেন কোষ্ঠী পাথরের নির্মিত নন্দী মহারাজের একটি মূর্তি। শিবলিঙ্গের সামনাসামনি বসে আছেন তিনি এবং গর্ভগৃহে প্রবেশ করে দেখতে পাবেন একটি উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এবং তার পাশে একটি বড় ত্রিশূল রয়েছে এবং শিবলিঙ্গের মাথায় রয়েছে বাসুকী নাগ। শিব মন্দির থেকে বেরিয়ে গঙ্গার ঘাটের দিকে আর একটু ঘেঁষে গেলে, মানে একটু পিছনের দিকে গেলে, একটি নবনির্মিত তুলসী মঞ্চ আপনাদের চোখে পড়বে এবং তার ঠিক পাশেই রয়েছে একটি প্রাচীন বৃক্ষের নিচে মন্দির স্থাপন করা হয়েছে। খুব সম্ভবত এটি নতুন করে করা হয়েছে, খুব পুরনো আমার মনে হলো না, যার নিচে বেশ কয়েকজন দেবদেবীর বিগ্রহ স্থাপিত রয়েছে এবং ফটোও রয়েছে। তার মধ্যে মহাদেবের বিগ্রহ রয়েছে, তার পাশে রয়েছে বজরংবলীর বিগ্রহ, মা তারার ছবি রয়েছে, মা কালীর ছবি রয়েছে এবং একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে এবং মহাদেবের বিগ্রহের পাশে এখানে সাদা রঙের
নন্দী মহারাজের বিগ্রহ রয়েছে। আপনাদেরকে এবার গঙ্গার ঘাটটা দর্শন করিয়ে দিয়ে চলুন। অনেক ভক্তরা মাকে পুজো দিতে যাওয়ার আগে এখানে একবার এসে গঙ্গার জলে হাত ধুয়ে নিয়ে যান, অথবা অনেকে বাড়িতে এখান থেকে গঙ্গার জল ক্যারি করেও নিয়ে যান। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে এবং চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে চ্যানেলে আসা সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।